শীতল বাতাসের এক কনকনে ভোর। নিউইয়র্ক শহরের ঘুম তখনও ভাঙেনি, কিন্তু ম্যানহ্যাটানের এক বহুতল ভবনের একেবারে ওপরের তলায় অবস্থিত পেন্টহাউসটিতে এক গুমোট, দম বন্ধ করা নিস্তব্ধতা বিরাজ করছিল। বাড়িটির নাম দ্য সামিট হলেও এর ভেতনের কাঁচের বিশাল দেওয়ালগুলো যেন কোনো বরফের গুহার মতো শীতল, বোবা এবং প্রাণহীন মনে হচ্ছিল। মেঝেতে বিছানো মহামূল্যবান টার্কিশ কার্পেট, ছাদ থেকে ঝুলতে থাকা ইটালিয়ান ক্রিস্টালের ঝাড়বাতি এবং দেওয়ালে সাজানো ভিনসেন্ট ভ্যান গঘের আঁকা আসল পেইন্টিং, সব মিলিলে যেন এক আধুনিক রাজপ্রাসাদ। কিন্তু চোখ ধাঁধানো এই বিপুল ঐশ্বর্যের মাঝে পরিবার বলতে যা বোঝায়, তা যেন কোথায় চিরতরে হারিয়ে গিয়েছিল। এই বিশাল ড্রয়িং রুমের ঠিক মাঝখানে থাকা লম্বা দামি মেহগানি কাঠের টেবিলের এক প্রান্তে বসেছিল বৃদ্ধ অনিকেত সেন, অর্থাৎ এক সময়কার পুরো মেডিকেল টেকনোলজি দুনিয়ার ত্রাস সৃষ্টিকারী অনিকেত, যে এখন শূন্য দৃষ্টিতে কাচের দেওয়াল ভেদ করে বাইরের কুয়াশার দিকে তাকিয়েছিল। টেবিলে 10 জনের বসার জায়গা ছিল, কিন্তু অনিকেতের সামনের সবগুলো চেয়ার একেবারে খালি পড়েছিল। সেই চেয়ারগুলোর দিকে তাকালে মনে হতো যেন গত 10 দশকে সেখানে ভুলেও কেউ বসেনি। অনিকেতের বলিরেখাযুক্ত থরথর করে কাঁপতে থাকা হাতের কাছে রাখা খাঁটি সোনার বর্ডারে মোড়ানো কফির মগে কফি জুড়িয়ে বরফ হয়ে গিয়েছিল। টেবিলের এক কোণে ঘুমের ওষুধের একটা মস্ত বড় বাক্স, আর তার ঠিক পাশেই প্ল্যাটিনামের ফ্রেমে বাঁধানো একটা পুরনো, সামান্য ফ্যাকাশে হয়ে যাওয়া ছবি রাখা ছিল। ছবিতে একজন তরুণ উচ্চাকাঙ্ক্ষী অনিকেত, তার বুকে অত্যন্ত ভালোবেসে মাথা রেখে হাসি মুখে দাঁড়িয়ে থাকা তার সাদাসিদে স্ত্রী নন্দিনী এবং তাদের হাত ধরে থাকা এক ফুটফুটে ছোট্ট মেয়ে রিয়া ছিল। অনিকেত তার কাঁপতে থাকা হাতটি ধীরে ধীরে সেই ছবির ওপর বোলাল। ছবির ভেতরকার নন্দিনীর হাসি মুখের ওপর আঙুল বোলাতে গিয়ে তার চোখের কোণ আপনা আপনিই ভিজে উঠল। পেন্টহাউসের সেই নিস্তব্ধতার মাঝে একটি অদৃশ্য কণ্ঠস্বর যেন কাঁচের দেয়ালে আছড়ে পড়ে তার কানেই প্রতিধ্বনিত হচ্ছিল। অনিকেত চোখ শক্ত করে বন্ধ করে নিল। বন্ধ চোখের পাতা ভেদ করে এক ফোঁটা গরম অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল, আর সেই এক ফোঁটা অশ্রু তাকে তার বর্তমানের এই ফাঁকা প্রাসাদ থেকে সোজা 50 বছর পেছনে বাংলার সেই কাদা মাখানো এক বর্ষার রাতে নিয়ে দাঁড় করাল। নিউইয়র্কের হুহু বাতাসের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে গেল, এবং তার জায়গা নিল শিয়ালদহ স্টেশনের বাইরের নোংরা গলিতে বয়ে চলা বৃষ্টির একটানা শব্দ। বন্ধুরা, আজ এই বিশাল পেন্টহাউসে অনিকেত সেন এত একা কেন? যে টাকার পাহাড় গড়ার জন্য তিনি সারা জীবন রক্ত জল করলেন, সেই টাকাই আজ তার কাছে এত মূল্যহীন কেন মনে হচ্ছে? এমন কি ঘটনা ঘটেছিল যা তাকে সাফল্যের একেবারে সর্বোচ্চ চূড়ায় তো পৌঁছে দিয়েছিল, কিন্তু ভেতর থেকে পুরোপুরি নিঃস্ব এক ভিখারি বানিয়ে দিয়েছিল? এই গল্পটি শুধু অনিকেত সেনের নয়, বরং আজকের এই ইঁদুর দৌড়ের দুনিয়ায় আগামীকালের বিশাল সফলতার আশায় নিজের আজকের সুন্দর দিনটাকে গলা টিপে হত্যা করা আমাদের প্রত্যেকের। এই গল্প আপনাদের শেষ পর্যন্ত আটকে রাখবে এবং আপনাদের অজান্তেই আপনাদের চোখে জল এনে দেবে। গল্পে এগিয়ে যাওয়ার আগে যদি এই বিষয়টি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি এক্ষুনি লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আপনারা এই ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন তবে দেখা যাক অনিকেতের জীবনের এবং সেই বর্ষার রাতে ঘটে যাওয়া এক নির্মম প্রত্যাখ্যানের হৃদয়স্পর্শী এই গল্প। সময়টা অনেক পেছনের। কলকাতার উপকণ্ঠে চরম দারিদ্র্যের অতল গহ্বরে পড়ে থাকা একটি বস্তি এলাকা। চারদিকে ছড়িয়ে থাকা নোংরা নর্দমা, টিনের চাল দেওয়া সারি সারি খুপড়ি ঘর এবং বহুদূরে প্রতিধ্বনিত হওয়া ট্রেনের একটানা সাইরেন। প্রকৃতি এখানে রূপ নয়, বরং অভিশাপ ঢেলে দিত। বৃষ্টি হলেই জল জমত, আর গরমে প্রাণ অষ্টাগত হতো। বস্তির একেবারে শেষ মাথায় একটি স্যাঁতস্যাঁতে ঘরে বাস করত বছর 12 কিশোর অনিকেত আর তার মা। বাবা মারা গিয়েছিল অনিকেতের জন্মের আগেই। মা লোকের বাড়িতে বাসন মেজে আর কাঁথা সেলাই করে কোনো মতে দুবেলা আধপেটা খাবার জোগাড় করত। কিন্তু সেই মায়ের শরীরে বাসা বেঁধেছিল এক মারণ রোগ। রোজ রাতে কাশির সাথে রক্ত উঠত। রোগা হাড়গিলে চেহারার অনিকেত সারা রাত মায়ের শিয়রে বসে সেই রক্তমাখা ন্যাকড়া ধুত আর ডুকরে ডুকরে কাঁদত। একদিন মায়ের অবস্থা খুব খারাপ হল, শ্বাস নিতে পারছিল না।
বস্তির একজন ভ্যান চালকের পায়ে ধরে অনিকেত তার মাকে নিয়ে গেল শহরের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতাল শ্যান্নাল নার্সিংহোমে। এই নার্সিংহোমের মালিক ডাক্তার শ্যান্নাল শহরের একজন নামজাদা এবং অত্যন্ত অহংকারী মানুষ। তার নার্সিংহোমে বড় বড় রাজনৈতিক নেতা আর কোটিপতিদের আনাগোনা লেগেই থাকত। অনিকেত তার মাকে নিয়ে সেই চকচকে এসি করা রিসেপশনে গিয়ে যখন দাঁড়াল, তার জামা কাদায় মাখামাখি, মায়ের শরীর থেকে রক্তের গন্ধ বেরোচ্ছে। রিসেপশনিস্ট নাক সিটকে তাদের তাড়িয়ে দিচ্ছিল। এমন সময় ডাক্তার শ্যান্নাল লিফট থেকে নামলেন। অনিকেত ছুটে গিয়ে তার পা জড়িয়ে ধরল। ডাক্তারবাবু, আমার মা মরে যাচ্ছে, ওকে একটু দেখুন, আমি সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে থাকব, আমার মায়ের চিকিৎসা করুন। ডাক্তার শ্যান্নাল অত্যন্ত তাচ্ছিল্যের দৃষ্টিতে নিজের দামি জুতো থেকে অনিকেতের হাতটা ছাড়িয়ে নিলেন। তার চেহারায় স্পষ্ট ঘৃণা লুকিয়ে থাকল না। কিরে ছোট লোক, এটা কি তোর বাবার খয়রাতির জায়গা? অ্যাডভান্স 50,000 টাকা কাউন্টারে জমা কর, তারপর পেশেন্ট ভেতরে ঢুকবে। অনিকেত হাউমাউ করে কেঁদে উঠল। আমার কাছে তো 10টা টাকাও নেই বাবু, মা বাঁচলে আমি সারা জীবন খেটে আপনার টাকা শোধ করে দেব। ডাক্তার সান্যাল সজোরে এক লাথি মারলেন অনিকেতের বুকে। ছিটকে দূরে গিয়ে পড়ল 12 বছরের ছেলেটা। গর্জে উঠলেন তিনি, রাস্তা থেকে ভিখারি ধরে এনে আমার নার্সিংহোম নোংরা করছিস? গার্ড, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এদের। টাকা নেই তো বড় হাসপাতালে মরতে আসে কেন? রাস্তায় গিয়ে মর। গার্ডেরা গলা ধাক্কা দিয়ে অনিকেত আর তার মাকে প্রবল বৃষ্টির মধ্যে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। সেই কাদা মাখা রাস্তাতেই বিনা চিকিৎসায় অনিকেতের কোলের ওপর মাথা রেখে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মায়ের সেই নিথর দেহ জড়িয়ে ধরে বৃষ্টির মধ্যে বসে থাকা ছোট্ট অনিকেত এই পুরো দুনিয়াটার আসল রূপ খোলা চোখে দেখছিল। তার চোখ রাগে টকটকে লাল হয়ে গিয়েছিল। হাতের মুঠি এত শক্ত করে পাকানো ছিল যে নখ হাতের তালুতে বিধের রক্ত বেরোনোর জোগাড় হয়েছিল। তার শরীর থর থর করে কাঁপছিল। তার মনে হচ্ছিল ছুটে গিয়ে ডাক্তার সান্যালের গলাটা চেপে ধরে, কিন্তু তার সেই ছোট্ট শরীরের তো একটা সীমাবদ্ধতা ছিল। সে দেখল তার মা, যে মানুষটা এই দুনিয়ার সবচেয়ে ভালো, সবচেয়ে পরিশ্রমী মানুষ, সে আজ শুধু টাকার অভাবে একটা কুকুরের মতো রাস্তায় মরে পড়ে আছে। কেন? কারণ তাদের কাছে টাকা নেই। দারিদ্র্যই তাদের সবচেয়ে বড় অপরাধ। সেই এক ভয়ানক মুহূর্তে ছোট্ট অনিকেতের মনের ভেতরে থাকা বাকি সমস্ত শৈশব, সমস্ত নিষ্পাপতা চিরতরে পুড়ে ছাই হয়ে গেল। তার চোখের জল বৃষ্টির জলের সাথে মিশে পুরোপুরি শুকিয়ে গিয়েছিল, এবং তার জায়গায় এমন এক ভয়ানক দাউদাউ করা আগুন জ্বলে উঠেছিল যা কখনো নেভার নয়। সে সান্নাল নার্সিংহোমের সেই সুবিশাল ভবনের দিকে তাকাল, তাদের টাকার অহংকারের দিকে তাকাল, এবং তারপর আবার নিজের মায়ের মৃতদেহের দিকে দৃষ্টি স্থির করল। সেই মুহূর্তে সেই কাদা মাখা রাস্তায় মায়ের মৃতদেহ বুকে জড়িয়ে ধরে 12 বছরের অনিকেত নিজের কাছেই এক ভয়ানক এবং অটল শপথ নিল। তার মনের ভেতরে শব্দগুলো টকবক করে ফুটতে থাকা কোনো আগ্নেয়গিরির মতো জ্বলছিল। আমি বড় হব, এত বড় হব যে এই সান্নাল নার্সিংহোম আমার পায়ের কাছে তুচ্ছ মনে হবে। টাকা, শুধু টাকা রোজগার করব, কারো সামনে কখনো হাত পাতব না। এত টাকা রোজগার করব যে যমরাজও আমার সামনে এসে দাঁড়াতে ভয় পাবে। আমার মায়ের এই মৃত্যু, এই অপমান আমি মরণ পর্যন্ত কখনো ভুলব না। তার ছোট্ট চোখে জ্বলে ওঠা এই টাকার, সাফল্যের এবং প্রতিপত্তির আগুন এতটাই ভয়ানক ছিল যে মনে হচ্ছিল তা পুরো শহরটাকে পুড়িয়ে ছাই করে দেবে। সময় এগিয়ে যাচ্ছিল। মায়ের মৃত্যুর পর এখন ৮-৯ বছর পেরিয়ে গিয়েছিল। কিন্তু অনিকেতের মনে জ্বলে ওঠা সেই বদলার আগুন এক মুহূর্তের জন্যও নেভেনি। উল্টে তা এখন এক ভয়ানক শান্ত জেদে পরিণত হয়েছিল। অনিকেত এখন ২০ বছরের এক তরুণ। তার চেহারায় বয়সের তুলনায় বেশি পরিপক্কতা এবং চোখে এক গভীর নীরবতা ছিল, যা আসলে ঝড়ের আগের নীরবতা। সে চায়ের দোকানে কাপ ধোয়ার কাজ করত, খবরের কাগজ বিক্রি করত, আর রাতের বেলায় রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে বিজ্ঞানের মোটা মোটা বই পড়ত। তার একটাই লক্ষ্য ছিল মেডিকেল টেকনোলজি নিয়ে পড়া। স্কলারশিপ পেয়ে সে শহরের সেরা কলেজে ভর্তি হল। তার ছেঁড়া জামা আর পুরনো জুতো দেখে কলেজের অন্য ছাত্ররা হাসাহাসি করত, কিন্তু সেদিকে তার কোনো হুঁশই থাকত না। সে শুধু পড়ত, ল্যাবরেটরিতে ঘণ্টার পর ঘণ্টা কাটাত। চোখ বন্ধ করলেই সে নিজের মায়ের সেই রাস্তায় পড়ে থাকা মৃতদেহ আর ডাক্তার সান্যালের সেই লাথি দেখতে পেত। পড়াশোনা করতে গিয়েই তার পরিচয় হয় নন্দিনীর সাথে। নন্দিনী তার সাথেই পড়ত। অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে, চোখে মুখে এক অদ্ভুত মায়া, শ্যামলা গায়ের রং,
নিষ্পাপ দুটি চোখ, আর চেহারায় এক অত্যন্ত শান্ত, মায়াবী হাসি। নন্দিনী বুঝতে পেরেছিল অনিকেতের ভেতরের এই লড়াইটা। সে রোজ নিজের বাড়ি থেকে অনিকেতের জন্য টিফিন বানিয়ে আনত। অনিকেতের শত রুক্ষতা সত্ত্বেও নন্দিনী তার জীবনে এক পশলা বৃষ্টির মতো নেমে এসেছিল। অনিকেতের পড়াশোনা শেষ হতেই সে একটি ছোট কোম্পানিতে রিসার্চার হিসেবে চাকরি পেল। চাকরি পাওয়ার কয়েক মাসের মধ্যেই সে নন্দিনীকে বিয়ে করে ঘরে তুলল। নন্দিনী নিজের গুটি কয়েক শাড়ি আর জিনিসপত্র নিয়ে অনিকেতের সাথে এক ঘিঞ্জি গলির 10 বাই 10 ফুটের একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকতে এলো। সেই গুমোট ঘরটা শুরুতে একটু দমবন্ধ করা লাগলেও সে চেহারায় কখনো তা বুঝতে দেয়নি। সে মাত্র 2 দিনের মধ্যেই সেই ইট সিমেন্টের প্রাণহীন ঘরটাকে নিজের ভালোবাসায় ভরিয়ে তুলেছিল। অনিকেত কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরলে নন্দিনী হাসি মুখে দরজায় দাঁড়িয়ে থাকত। তার ভালোবেসে বেড়ে দেওয়া সেই সাধারণ ডাল ভাত আর আলু ভাজা খাওয়ার সময় অনিকেতের পৃথিবীর সব অমৃতের স্বাদও ফিকে মনে হতো। সংসারের শুরুর দিককার সেই সময়টা যেন কোনো মিষ্টি স্বপ্নের মতো ছিল। টাকার অভাব ছিল, কিন্তু সুখের কোনো খামতি ছিল না। রবিবারে অনিকেতের ছুটি থাকলে তারা দুজনে প্রিন্সেপ ঘাটে ঘুরতে যেত। গঙ্গার পাড়ের সেই হাওয়া আর ভিড় দেখে নন্দিনী অনিকেতের হাত শক্ত করে চেপে ধরত। ওমা, এত মানুষ, একটু সাবধানে চলবেন, না হলে এই ভিড়ে কোথায় যে হারিয়ে যাব। নন্দিনী হাসতে হাসতে কিন্তু একটু ভয়ের সুরেই বলত। অনিকেত হেসে তার হাতটা আরও শক্ত করে ধরে বলত, আরে পাগলি, আমি কি তোর হাত ছাড়ার জন্য ধরেছি নাকি? আর এই দুনিয়ার ভিড় যতই বড় হোক না কেন, আমার পৃথিবী তো শুধু তুই। কখনো কখনো তারা গঙ্গার পাড়ে বসে একই ভাড় থেকে চা খাওয়ার মধ্যে যে আনন্দ পেত, তা অনিকেত এর আগে কখনো অনুভব করেনি। একদিন সন্ধ্যায় গঙ্গার জলে ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে নন্দিনী অনিকেতের কাঁধে মাথা রেখে বলল, দেখুন না, এই গঙ্গা কত বড় আর বিশাল, কিন্তু কত শান্ত। আমার না মনে হয় আমাদের জীবনটাও এমন শান্ত, নিরিবিলি আর নদীর মতো বয়ে চলা উচিত। খুব টাকা না থাকলেও চলবে, কিন্তু এই সঙ্গটা আমার সারা জীবন চাই। আমরা কত সুখে আছি, তাই না? অনিকেত তার মাথায় হাত বুলিয়ে দিল ঠিকই, কিন্তু তার চোখ নদীর দিকে ছিল না। তার চোখ আটকে ছিল নদীর ওপারে দাঁড়িয়ে থাকা সেই উঁচু উঁচু বিলাসবহুল এবং চকচকে বহুতলগুলোর দিকে। সেই বহুতলগুলোর জানালা থেকে বেরিয়ে আসা সেই ঐশ্বর্যের আলো অনিকেতের ভেতরের পুরনো আগুনে আবারও হাওয়া দিচ্ছিল। সেই রাতেই তারা দুজনে সেই ছোট্ট ঘরে ফিরে এলো। নন্দিনী আনন্দে খাবার বেড়ে দিল। সে খুব খুশি ছিল, কিন্তু অনিকেত চুপচাপ ছিল। খেতে খেতে সে হঠাৎ থেমে গেল এবং সে নন্দিনীর দিকে তাকাল। নন্দিনী, অনিকেত অত্যন্ত গম্ভীর গলায় বলল, আমাদের সারা জীবন এই বস্তির মতো গলিতে থাকতে হবে না। নন্দিনী মুখের গ্রাস ভাঙতে ভাঙতে থেমে গেল। মানে, কি হল? ওমা, আমাদের তো এখনো অনেক পথ চলা বাকি। নন্দিনী, আমি শুধু একটা সামান্য চাকরি করতে চাই না। আমি একটা কোম্পানি খুলব, মেডিকেল ডিভাইস বানাবো। আমাকে অনেক টাকা কামাতে হবে। এই স্যাঁতসেঁতে ঘর আর রাস্তার ধারের চা আমাদের ভবিষ্যৎ হতে পারে না। অনিকেতের চোখে এক পাগলাটে দীপ্তি ছিল। নন্দিনী একটু অবাক হল। সে বোঝানোর সুরে বলল, ওমা, কিন্তু আমরা তো এখন কত সুখে আছি, তাই না? আপনার মতো স্বামী পেয়েছি, পেট ভরে খেতে পাচ্ছি, মাথার উপর ছাদ আছে। মানুষের আর কি চাই? অতিরিক্ত টাকার পেছনে ছুঁটলে মানুষের শান্তি হারিয়ে যায়। আমরা যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকি না। সন্তুষ্টি? অনিকেতের গলার আওয়াজ হঠাৎ চড়ে গেল এবং সে থালা থেকে হাত সরিয়ে নিল। নন্দিনী, তুমি তো সেই দৃশ্যটা দেখোনি। আমার মা টাকার অভাবে রাস্তায় ছটফট করে মরেছে। ওই অপমান আমি ভুলতে পারি না। আমাকে এত টাকা কামাতে হবে যে পৃথিবীর কোনো সান্যাল নার্সিংহোম যেন আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। আমি এই ইন্ডাস্ট্রির রাজা হতে চাই, আর তার জন্যে আমাকে যতই খাটতে হোক আমি খাটব। আমার শুধু টাকা আর সাফল্য চাই। নন্দিনী পাথর হয়ে তার দিকে তাকিয়ে রইল। অনিকেতের চোখে সে নিজের স্বামীকে কম আর এক উচ্চাকাঙ্ক্ষায় তাড়িত, টাকার জন্য ক্ষুধার্ত এক অচেনা মানুষকে বেশি দেখতে পাচ্ছিল। সেদিন রাতে অনিকেতের চোখে দেখা সেই টাকার খিদে এবং পাগলাটে দীপ্তি নন্দিনীর মনে এক অজানা ভয় তৈরি করে দিয়েছিল, আর সেই ভয় খুব শিগগিরই সত্যি হতে চলেছিল। অনিকেত নিজেকে এমন এক দৌড়ে সঁপে দিল যেখানে থামা শব্দটার কোনো অর্থই আর অবশিষ্ট ছিল না। সে নিজের একটি স্টার্টআপ খুলল। দিন রাত এক করে ল্যাবরেটরিতে পড়ে থাকত। সকাল ৯টা থেকে বিকেল ৫টার রুটিনটা এখন সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত গড়িয়েছিল। সে রবিবারও ল্যাপটপ খুলে বসত। তার মনে তো শুধু একটাই ধ্যান ছিল,
সাফল্য। অবশেষে তার অমানসিক পরিশ্রমে ফল মিলল। তার তৈরি করা একটি লাইফ সেভিং ডিভাইস আন্তর্জাতিক পেটেন্ট পেল। কয়েক বছরের মধ্যেই কোম্পানিতে কোটি কোটি টাকার ফান্ডিং এলো। অনিকেত সল্টলেকে সুন্দর একটা বড় ডুপ্লেক্স বাড়ি কিনল। সেই গুমোট ঘর থেকে নিজেদের মালিকানার হাওয়া বাতাসওয়ালা বড় বাড়িতে গৃহপ্রবেশ করার সময় নন্দিনীর চোখ দিয়ে আনন্দের জল ঝরছিল। সে দরজার চৌকাঠে আলপনা আঁকল। ঘরের সেই নতুন গন্ধ, নিজের রান্নাঘর, ব্যালকনি। নন্দিনীর মনে হল এবার হয়তো তাদের বনবাস শেষ হল। এবার অনিকেত শান্ত হবে এবং তারা আবার আগের মতো একে অপরকে সময় দিতে পারবে। প্রথম ২-৩ মাস ঘরে সত্যি উৎসবের মতো আনন্দ ছিল। তাদের জীবনে এলো ছোট্ট রিয়া। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই একদিন সন্ধ্যায় ব্যালকনিতে বসে চা খাওয়ার সময় অনিকেত নন্দিনীকে বলল, নন্দিনী, ইন্ডিয়াতে বিজনেসটা আর বাড়ছে না। এখানকার মার্কেট খুব ছোট। আজ আমার ইনভেস্টরদের সাথে মিটিং ছিল। আমি ঠিক করেছি কোম্পানি হেডকোয়ার্টার আমি সিলিকন ভ্যালিতে শিফট করব। তার জন্য আমাকে অন্তত ৫ বছরের জন্য আমেরিকায় গিয়ে পড়ে থাকতে হবে। আমি চাই গ্লোবাল মার্কেট। নন্দিনীর হাতে থাকা চায়ের কাপটা সেখানেই থমকে রইল। তার চেহারার আনন্দ এক নিমিষে মিলিয়ে গেল। ওমা, কিন্তু আমরা তো এই সবেমাত্র এখানে গুছিয়ে বসলাম। রিয়ার বয়স মাত্র ১ বছর। আমার এই বাড়িটা খুব ভালো লেগেছে। আমাদের আর কত বড় হতে হবে? অনিকেত একটু রেগে গিয়ে তার দিকে তাকাল। তুমি বুঝবে না নন্দিনী, ভিশন বলেও তো একটা জিনিস আছে, তাই না? আমাকে এখানেই থেমে থাকতে হবে না। অনিকেত চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখল এবং আবার ল্যাপটপে মুখ গুজে বসে পড়ল। নন্দিনী সেই নতুন ঘরে প্রথমবার নিজেকে খুব একা এবং অনিরাপদ মনে করতে শুরু করল। এরপর থেকে অনিকেত টাকার এক অন্তহীন ভয়ানক চক্রে আটকে পড়ল। ইন্ডিয়ার কোম্পানি গ্লোবাল হল, $multi-billion ভ্যালুয়েশন হল, নিউ ইয়র্কে পেন্টহাউস, লন্ডনে অফিস, এই চক্র চলতেই থাকল। একটা টার্গেট পূরণ হলে অনেকের দুদিনের মধ্যেই নতুন টার্গেট ঠিক করে ফেলত। একটা গন্তব্যে পৌঁছলে সাথে সাথে নতুন গন্তব্য। সে যেন একটা ছুটে চলা মেশিনের মতো হয়ে গিয়েছিল। এই দৌড়াদৌড়িতে সময় কিভাবে পেরিয়ে গেল তা তারা দুজনেই বুঝতে পারল না। কিন্তু এই টাকার বিশাল সাম্রাজ্যে ঘরের সেই ঘর ভাবটা একদম হারিয়ে গিয়েছিল। অনিকেত নিউ ইয়র্কে চলে গেল। নন্দিনী আর রিয়া থাকল কলকাতার ওই বিশাল ডুপ্লেক্স বাড়িতে। অনিকেত বছরে মাত্র ২বার ১৫ দিনের জন্য আসত। বাবার সাথে রিয়ার সম্পর্ক বলতে ছিল শুধু আইপ্যাডের স্ক্রিনে ভিডিও কল আর বিদেশ থেকে পাঠানো দামি দামি সব খেলনা। একবার রিয়ার স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ছিল। রিয়া দৌড় প্রতিযোগিতায় ফাইনালে উঠেছিল। সে ১ মাস ধরে বাবাকে বলছিল, বাবা, তুমি কিন্তু নিশ্চয়ই আসবে, হ্যাঁ, আমি ফার্স্ট হব। অনিকেতও তাকে কথা দিয়েছিল। নন্দিনী এবং রিয়া স্কুলের মাঠে বাবার জন্য অপেক্ষা করে বসেছিল। দৌড় শুরু হল। রিয়া দৌড়াতে দৌড়াতে ভিড়ের মধ্যে বাবাকে খুঁজল, কিন্তু সেখানে শুধু নন্দিনী একাই দাঁড়িয়েছিল। রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে হোঁচট খেয়ে পড়ে গেল। অনুষ্ঠান শেষে রিয়া খুব কাঁদল। রাত ১১টায় অনিকেত ভিডিও কল করল। সরি আর নন্দিনী, একজন জার্মান ডেলিগেট হঠাৎ করে চলে এলো। ডিলটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। অনিকেত টাই ঢিলা করতে করতে বলল। নন্দিনী শান্তভাবে বলল, ডিল ইম্পর্ট্যান্ট ছিল, কিন্তু মাঠে পড়ে গিয়ে আপনার মেয়ে ১০০০ লোকের মধ্যে আপনাকে খুঁজছিল, তার কি? অনিকেতের কাছে এর কোনো উত্তর ছিল না। সে ফোন কেটে দিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা লাগল তাদের বিবাহবার্ষিকীর দিন। ১০ম বিবাহবার্ষিকী। অনিকেত কথা দিয়েছিল সে আসবে। নন্দিনী বাড়িটাকে আলো দিয়ে সাজিয়েছিল। রিয়া একটা সুন্দর কার্ড বানিয়েছিল। ৮টা বাজল, ৯টা বাজল, ১০টা বাজল, অনিকেতের কোনো খোঁজ নেই। রিয়া সোফাতেই কার্ডটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়ল। রাত 12:30টায় কলিং বেল বাজল। নন্দিনী দরজা খুলল। সামনে অনিকেতের অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়েছিল। তার হাতে বিশাল একটা হীরার নেকলেসের বাক্স। ম্যাম, স্যার পাঠিয়েছেন। স্যারের ইমার্জেন্সি বোর্ড মিটিং পড়ে গেছে, তাই ফ্লাইট ক্যান্সেল করতে হল। নন্দিনী এবার ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে নেকলেসটা ছুঁড়ে ফেলে দিয়ে অনিকেতকে ফোন করল। তার চোখ জলে টলমল করছিল এবং গলায় এক ভয়ানক যন্ত্রণা ছিল। আমার এই পাথর চাই না, আমার স্বামীকে চাই। এই হীরের টুকরো কি আমার একাকিত্বের চোখের জল মুছিয়ে দেবে? টাকা দিয়ে আপনি দামি গয়না কিনতে পারেন, কিন্তু আমাদের হারিয়ে যাওয়া সময় আর সম্পর্ক কিভাবে কিনে আনবেন আপনি? অনিকেত রেগে গেল। এই দেখো নন্দিনী, আমি তো এখানে ফুর্তি করতে আসিনি। আমি যে রক্ত জল করছি সেটা তো তোমাদের জন্যই, তাই না?
আজ তুমি যে মহারানীর মতো রাজপ্রাসাদে আছো সেটা কার টাকায়? আমি যদি না খাটতাম না, তাহলে আজ আমরা ওই ঘিঞ্জি গলিতেই পচে মরতাম। আমি তোমাদের ভবিষ্যতের জন্য আমার আজকের দিনটা পোড়াচ্ছি, আর তুমি আমাকেই দোষ দিচ্ছ? নন্দিনী অত্যন্ত হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস নিল। তার শরীরী ভাষা পুরোপুরি ভেঙে পড়েছিল। সে ক্লান্ত গলায় বলল, আমার এমন ভবিষ্যৎ চাই না, যেখানে স্বামী স্ত্রী শুধু একটা নামের সম্পর্ক নিয়ে বেঁচে থাকে, যেখানে মেয়ে বাবার টাকায় বড় হয় কিন্তু বাবার আদর থেকে বঞ্চিত থাকে। আপনি সাম্রাজ্যের পর সাম্রাজ্য বানাচ্ছেন, কিন্তু এই দেয়ালগুলোর মাঝে এখন আর ঘর বলতে কিছুই অবশিষ্ট নেই। আপনি বিলিয়নিয়ার হচ্ছেন, কিন্তু আমাদের ভেতরের সম্পর্কটা একেবারে ভিখারি হয়ে গেছে। আপনি আর স্বামী বা বাবা রইলেনই না, আপনি শুধু একটা মেশিন হয়ে গেছেন, যে টাকা ছাপে আর আমাদের মুখের ওপর ছুঁড়ে মারে। অনিকেতের মাথার রগ ভুলে উঠল। সে চিৎকার করে উঠল, আমার খাটুনির তোমার কাছে কোনো দাম নেই? আমি ওই কুকুরের মতো খাটছি, যাতে আমার মায়ের ওপর যে অবস্থা এসেছিল তা তোমাদের ওপর না আসে, আর তুমি আমাকে মেশিন বলছো? ঠিক আছে, যদি আমি মেশিনই হই, তবে এরপর থেকে আমি মেশিনের মতোই আচরণ করব। অনিকেত ফোনটা কেটে দিল। সেই রাতের পর থেকে তাদের মাঝের আবেগগত দূরত্ব এখন এতটাই বড় হয়ে গিয়েছিল যে তা পার হওয়া দুজনের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। অনিকেত নিজেকে আরও বেশি করে কাজের মধ্যে ডুবিয়ে দিল। সে আর পেছনে ফিরে তাকায়নি। তার আহত ইগো এবং টাকার লোভ তাকে এখন পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। এদের আমার খাটুনির কোনো দাম নেই, তবু আমি এদের দেখিয়ে দেব যে আমি কি করতে পারি। এই প্রতিশোধের অনুভূতি নিয়ে সে টাকার পেছনে কোনো ভূতের মতো ছুটতে লাগল। সময় কারুর জন্যেই থামে না, আর তা অনিকেতের জন্যেও থামল না। দেখতে দেখতে ২৫টা বছর হুশ করে উড়ে গেল। এই ২৫ বছরে অনিকেত সাফল্যের এমন শিখরে আরোহণ করল, যা ছোঁয়া একজন সাধারণ মানুষের পক্ষে ৭ জন্ম নিয়েও সম্ভব ছিল না। সে এখন শুধু অনিকেত ছিল না, বরং গ্লোবাল টেকনোলজি ওয়ার্ল্ডের মিস্টার সেন হয়ে উঠেছিল। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অঙ্কগুলো এখন দেশের জিডিপির সাথে তুলনা করার মতো। নিউ ইয়র্কে পেন্ট হাউস, প্রাইভেট জেট, চাকর-বাকরের ফৌজ। যে টাকার অভাবে তার মা মরেছিল, সেই টাকা আজ তার পায়ের কাছে লুটোপুটি খাচ্ছিল। কিন্তু এই সব চাকচিক্যের মাঝেও সে ভেতর থেকে পুরোপুরি ফাঁকাই ছিল। রিয়া এখন বিদেশে অন্য এক শহরে সেটেলড। নন্দিনী কলকাতার সেই বিশাল বাড়িতে এক কোণে তার বোবা জীবন কাটাচ্ছিল, এবং অনিকেত তার কাজে ডুবেছিল। একদিন একটি বড় ডিলের জন্য অনিকেতকে কলকাতায় আসতে হলো। এই ডিল সাধারণ কোনো ডিল ছিল না। এটা ছিল সেই সান্যাল নার্সিংহোম কিনে নেওয়ার ডিল। ডাক্তার সান্যাল মারা গেছেন, তার ছেলেরা দেনায় ডুবে গেছে, এবং সেই নার্সিংহোম এখন নিলামে উঠেছে। অনিকেত সেই পুরো হাসপাতালটা কিনে নিচ্ছিল। রেজিস্ট্রারের অফিসে নিজের প্রাইভেট চপার থেকে যখন অনিকেত নামল, তখন পুরো মিডিয়া তাকে দেখার জন্য ভিড় জমাল। অনিকেতের গায়ে ডিজাইনার স্যুট, চোখে দামি চশমা। সে কাগজপত্রে দাপটের সাথে সই করল। যে হাসপাতাল তার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল, সেই জায়গা আজ তার সামনে মাথা নত করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সই করে বাইরে আসার পর অনিকেতের মনে জয়ের কোনো আনন্দ ছিল না। সান্যাল নার্সিংহোম কিনেও তার ভেতর থেকে কিছুই মনে হচ্ছিল না। এক ধরনের অবশ করা শূন্যতা তার শরীরে ছড়িয়ে পড়েছিল। সে গাড়িতে বসতে যাবে, এমন সময় পেছন থেকে একটা ডাক এলো, অনিকেত, আরে অনিকেত, তুই তো নাকি রে? অনিকেত পেছনে ফিরে তাকালো। সামনে একজন সাধারণ ৬০-৬৫ বছরের মানুষ দাঁড়িয়েছিল। গায়ে একটা সাধারণ চেক শার্ট, পায়ে সাধারণ চটি এবং হাতে একটা কাপড়ের থলে। কিন্তু তার চেহারায় এমন একটা খলখল করা পবিত্র হাসি ছিল, যা দেখে যে কারো মুখে হাসি ফুটতে বাধ্য। সে ছিল অনিকেতের কলেজ জীবনের বন্ধু বিকাশ। বিকাশ, আরে বিকাশ! অনিকেত চশমা খুলে তাকে চিনতে পারল। বিকাশ ছুটে সামনে এলো। সে অনিকেতকে শক্ত করে জড়িয়ে ধরল। কিরে, দুনিয়ার মালিক হয়ে গেছিস তুই? টিভিতে শুধু তোরই আলোচনা। হাসপাতাল কিনে নিলি? কামাল করে দিলি ভাই। দেখি দেখি, কত বড় দেখাচ্ছে তোকে। বিকাশ প্রশংসার সুরে অনিকেতের কাঁধে চাপড়ে বলল। অনিকেত একটু হাসল। হ্যাঁ রে, সব পরিশ্রমের ফল। তুই কেমন আছিস? তুই তো ডাক্তারি পড়েছিলি, তোর কি খবর? আমার আর কি, আমি আমার আছি তেমনই আছি। গ্রামের দিকে একটা ছোট দাতব্য চিকিৎসালয় চালাই। আরে কিন্তু আজ যখন তুই এদিকে এসেছিস, তখন আমার ঘরে পা না রাখি আমি তোকে যেতে দেব না। চল, আজ একসাথে খাবো। বিকাশ একদম অধিকারের সাথে অনিকেতের হাত ধরল। অনিকেত আপত্তি পড়ার চেষ্টা করল, কিন্তু বিকাশের ভালোবাসার টানে তাকে যেতে হলো। অনিকেতের সেই বিলাসবহুল গাড়িটা বিকাশের একটি ছোট্ট একতলা বাড়ির সামনে গিয়ে থামল। ঘরটা একদম সাদামাটা ছিল। বাইরে ছোট্ট একটা বাগান।
ঘরে ঢুকতেই বিকাশের বউ বেরিয়ে এলো। গায়ে একটা সাধারণ সুতির শাড়ি, চেহারায় এক অত্যন্ত মায়াবী তৃপ্তির হাসি। ওগো, দেখো কে এসেছে, আমার কলেজের বন্ধু অনিকেত, গ্লোবাল সিইও, আমেরিকায় থাকে। বিকাশ গর্বের সাথে পরিচয় করিয়ে দিল। সে সাথে সাথে অনিকেতকে হাত জোর করে নমস্কার করল এবং শরবত এনে দিল। অনিকেত ঘরে গেল। ঘরে মেরেকেটে 3টে রুম, পুরনো কাঠের সোফা এবং কয়েকটা চেয়ার ছিল, কিন্তু সেই ঘরের পরিবেশ অনিকেতের পেন্টহাউসের চেয়ে কত গুণ বেশি উষ্ণ ছিল। কিছুক্ষণ পরেই বিকাশের ছেলে আর পুত্রবধূ ঘরে এলো। ছেলে সরকারি স্কুলে পড়ায়, আর পুত্রবধূ নার্স। তারা এসেই অনিকেতকে প্রণাম করল। তাদের ছোট্ট মেয়েটা ছুটে এসে বিকাশের কোলে ঝাঁপিয়ে পড়ল। রাতে খাবারের আসর ডাইনিং টেবিলে বসল। সাধারণ ভাত, ডাল আর মাছের ঝোল, কিন্তু খাবার সময় ঘরে শুধু হাসির রোল উঠছিল। বিকাশ নাতনিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, ছেলে বাবার সাথে নানা গল্প করছিল, আর বিকাশের বউ সবাইকে ভালোবেসে জোর করে খাবার দিচ্ছিল। 3 প্রজন্মের সেই সুখী সংসার সেখানে হাসি খুশিতে মেতেছিল। অনিকেত একপাশে বসে এই সবকিছু চুপচাপ দেখছিল। খাবার মুখে তুলতেই তার হাত ভারী হয়ে আসছিল। তার নিজের নিউ ইয়র্কের সেই বিশাল লম্বা ভাঁকা টেবিলের কথা মনে পড়ল। সেখানে 5 স্টার খাবার থাকত, কিন্তু সে একা ল্যাপটপে চোখ রেখে খেত। কখনো কেউ কারো সাথে হেসে কথা বলেনি, কখনো কেউ একে অপরের মুখে নিজের হাতে খাবার তুলে দেয়নি। অনিকেতের মনে এক ভয়ানক যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। এখানে বিকাশের ঘরে বিপুল ঐশ্বর্য ছিল না, কিন্তু একটা তৃপ্তি ছিল। ছেলে সুশিক্ষিত হয়েও বাবাকে ছেড়ে যায়নি। এখানে যে সত্যিকারের ঘরোয়া পরিবেশ ছিল, তা অনিকেত $1 বিলিয়ন কামিয়েও সারা জীবন ধরে হারিয়েছিল। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ল। খাওয়া দাওয়ার পর রাতে সবাই ঘুমিয়ে পড়লে অনিকেত এবং বিকাশ ছাদে বসেছিল। পরিবেশটা একদম শান্ত ছিল। অনিকেত সেই নীরবতা ভেঙে নিজের ইগো বজায় রাখার জন্য বলল, বিকাশ, তোর এই বাড়িটা তো খুব ছোট রে। ছেলে বড় হয়েছে, নাতনি আছে। তোর যদি টাকার দরকার হয় তাহলে আমাকে নির্দ্বিধায় বল, আমি তোকে একটা মাল্টি স্পেশালিটি হাসপাতাল বানিয়ে দেব, বড় ফ্ল্যাট কিনে দেব। টাকার চিন্তা করবি না, তোর বন্ধু এখন অনেক বড় হয়ে গেছে। বিকাশ হাসল। সে অনিকেতের এই অহংকারে রেগে গেল না, বরং তার চোখে অনিকেতের প্রতি এক ধরনের করুণা ছিল। অনিকেত, তোর টাকা তোর কাছেই থাকতে দে ভাই। আমার এই ঘর ছোট হলেও খুব মজবুত, কারণ এই ঘরের দেওয়ালগুলো টাকার উপর নয়, মানুষের ভালোবাসার ওপর দাঁড়িয়ে আছে। আমার ঘরে হয়তো সেন্ট্রাল এসি নেই, কিন্তু আমাদের সম্পর্কের মাঝে তো কোনো ফাটল ধরেনি। আমরা খুব শান্তিতে আছি রে। বিকাশ একটু চুপ থেকে অনিকেতের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত শান্ত এবং ধীর গলায় বলল, অনিকেত, তুই মানুষের হার্ট চালানোর জন্য কোটি টাকার মেশিন বানালি, দুনিয়া জয় করলি, কিন্তু একটা সত্যি কথা বলতো, তোর নিজের বুকের ভেতরের হার্টটা কি কারুর জন্য একটুও স্পন্দিত হয় রে? তুই কি এই জীবনটা সত্যি সত্যি বাঁচতে পারলি? বিকাশের ওই একটা সাধারণ প্রশ্ন, কিন্তু সেই প্রশ্ন যেন কোনো ধারালো বর্ষার মতো অনিকেতের বুকের এপার ওপার ফুঁড়ে বেরিয়ে গেল। অনিকেতের গায়ে কাঁটা দিয়ে উঠল, তার নিঃশ্বাস মুহূর্তের জন্য আটকে গেল। সে কি উত্তর দেবে তা ভেবে পেল না। সে প্রশ্নটা হাসিতে উড়িয়ে দেওয়ার করুণ চেষ্টা করল। আরে বিকাশ, কি বলছিস তুই? আমি বাঁচিনি মানে আমার কাছে যত সুযোগ সুবিধা আছে তত কার কাছে আছে? আমি এই সব কিছু উপভোগ তো করছি। বিকাশ আবার হাসল। অনিকেত, 5 স্টার হোটেলে ঘুমানো আর নিজের ঘরে শান্তিতে ঘুম আসার মধ্যে তফাৎ থাকে। আমি দেখছি রে তোর চোখে ঘুম নেই, শুধু একটা দৌড়াদৌড়ি আছে। আচ্ছা বাদ দে, দেরি হয়ে গেছে, ঘুমোই এবার। বিকাশ উঠে ভেতরে চলে গেল, কিন্তু অনিকেতের আর সেদিন রাতে ঘুম এলো না। সে সারা রাত ওই ছাদে আকাশ দেখতে দেখতে বসে রইল। পরদিন সকালে অনিকেত যখন নিজের গাড়িতে বসল, তখন তার মাথায় চিন্তার এক ভয়ানক ঝড় বইছিল। সে জানালার কাছে মাথা রাখল। বাইরে ছুটে চলা মানুষজন দেখতে দেখতে তার নিজের জীবনটাকেও ছুটে চলা একটা কালো ছায়ার মতো মনে হতে লাগল। সে সারা জীবন শুধু ছুটে চলাটাই পছন্দ করেছিল। আজ কষ্ট করি, কাল সুখে বাঁধব, এমনটাই সে নিজেকে এবং নন্দিনীকে বলে আসছিল। কিন্তু তার এখন ভয়ানকভাবে উপলব্ধি হচ্ছিল যে সেই কাল আর কখনো আসেইনি। কোম্পানি গ্লোবাল করার সময় সে সুখটাকে পিছিয়ে দিয়েছিল, পেন্টহাউস নেওয়ার পর সুখটাকে পিছিয়ে দিয়েছিল। সে সবসময় নিজের সুখকে পোস্টপোন করেছিল। আর আজ যখন সে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, তখন তার কাছে দুনিয়ার সব সম্পদ ছিল, কিন্তু সেই সুখ ভাগ করে নেওয়ার জন্য না নন্দিনী তার কাছে ছিল, না তার মেয়ে। জানালার কাঁচে সে নিজের বলিরেখা পড়া, বুড়িয়ে যাওয়া এবং ভেতর থেকে পুরোপুরি ফাঁপা হয়ে যাওয়া চেহারাটা দেখতে পেল। নন্দিনীর সেই কাঁদতে কাঁদতে বলা কথাগুলো তার মনে পড়ল। আপনি সাম্রাজ্য বানাচ্ছেন, কিন্তু এই দেওয়ালগুলোর মাঝে আর ঘর বলতে কিছুই অবশিষ্ট নেই। সে প্রথমবার নিজের টাকার ওপর এক ভয়ানক বিতৃষ্ণা অনুভব করতে লাগল। সে চোখ শক্ত করে বন্ধ করল।
তার চোখ থেকে অনুশোচনার দুটো গরম অশ্রু গড়িয়ে পড়ল। বিকাশের ওই একটা প্রশ্ন অনিকেতের টাকার প্রাসাদের ডিনামাইট লাগিয়ে দিয়েছিল। এখন তার শুধু যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাড়িতে পৌঁছে নন্দিনীকে দেখার ছিল, তাকে জড়িয়ে ধরার ছিল, এবং এতদিন ধরে না বাঁচা পুরো জীবনটা একদিনে বেঁচে নেওয়ার ছিল। অনিকেত এক অত্যন্ত অভাবনীয় এবং বড় সিদ্ধান্ত নিল। সে তার কোম্পানির সিইও পদ থেকে সাথে সাথে পদত্যাগ করল, চিরস্থায়ী অবসর গ্রহণ করল। গত ২৫ বছর ধরে টাকার টার্গেটের, বিদেশি ডিল আর মিটিংয়ের না ফুরোনো চক্রে ছুটতে থাকা অনিকেত এক মুহূর্তেই থেমে গেল। তার শুধু যত তাড়াতাড়ি সম্ভব তার কলকাতার বাড়িতে পৌঁছনোর ছিল, তার নন্দিনীকে দেখার ছিল, তাকে শক্ত করে জড়িয়ে ধরার ছিল এবং বলার ছিল যে আমি জিতে গিয়েও সবকিছু হেরে গিয়েছিলাম, কিন্তু এখন আমি চিরকালের জন্য তোমার হয়ে গেলাম। বাড়ির বিশাল গেট দিয়ে ভেতরে ঢোকার সময় আজ অনিকেত প্রথমবার বুকে এক অদ্ভুত ধুকপুকানি অনুভব করছিল। ঘরে পা রাখতেই সেই চিরপরিচিত নীরবতা সে অনুভব করল। হলে কেউ ছিল না। সে সোজা ভেতরের ঘরে গেল। নন্দিনী জানালার বাইরে একদৃষ্টে তাকিয়ে বসেছিল। অনিকেত দরজা থেকেই তার দিকে তাকাল। তার বুকে এক ভয়ানক তীক্ষ্ণ ব্যথা মোচড় দিয়ে উঠল। নন্দিনী খুব পাল্টে গিয়েছিল। তার চুলে এখন রূপলি রং চকচক করছিল, চেহারায় বলিরেখার জাল ছড়িয়ে পড়েছিল। সেই বিশাল এবং চোখ ধাঁধানো বিলাসবহুল ঘরে সে যেন কোনো অচেনা জড়সড় অতিথির মতো এক কোণে গুটিয়ে বসেছিল। অনেকের ধীরে ধীরে কাছে গিয়ে অত্যন্ত উৎসাহ এবং ভালোবাসার সাথে তার কাঁধে হাত রাখল। নন্দিনী, একটা খুব ভালো খবর আছে। নন্দিনী চমকি উঠে পেছনে তাকাল। তার চোখে কোনো আবেগ ছিল না, এক ভয়ানক শূন্যতা ছিল। সে শুধু প্রশ্নবোধক দৃষ্টিতে অনিকেতের দিকে তাকাল। অনিকেত তার পাশে বসে তার হাতটা নিজের হাতে নিল। তার গলায় ছোট বাচ্চাদের মতো একটা উৎসাহ ছিল। সে আনন্দে বলল, নন্দিনী, আমি রিটায়ারমেন্ট নিয়েছি। হ্যাঁ, চিরকালের জন্য অবসর। এখন আর কোনো মিটিং নেই, কোনো বিদেশ সফর নেই। আমি সব কিছু ছেড়ে দিয়েছি। টাকার পেছনে অনেক ছুটেছি, কিন্তু এখন আমি চিরকালের জন্য ঘরে ফিরে এসেছি। এবার বাকি জীবনটা আমরা শান্তিতে বাঁচব, সারা দুনিয়া ঘুরব, তোমার যা যা চাই সে সব করব। এখন শুধু তুমি আর আমি। অনিকেত ভেবেছিল যে এটা শুনে নন্দিনীর চেহারায় সেই পুরনো আনন্দ ফুটে উঠবে, তার চোখ দিয়ে আনন্দের অশ্রু বইবে, সে তাকে জড়িয়ে ধরবে। গত ৩০ বছর ধরে সে তো এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল, কিন্তু তেমন কিছুই হলো না। নন্দিনীর চেহারায় না আনন্দের কোনো ঢেউ উঠল, না তার চোখে জল এলো। সে অত্যন্ত নিরস দৃষ্টিতে অনিকেতের দিকে তাকাল এবং ঠোঁটে এক অত্যন্ত ক্ষীণ প্রাণহীন হাসির রেখা টেনে আনল। সে নিজের হাতটা অনিকেতের হাত থেকে আলগোছে ছাড়িয়ে নিল। ভালোই হলো, এখন আপনার অন্তত একটু বিশ্রাম জুটবে। সে একটা যন্ত্রের মতো আবেগহীন এবং ক্লান্ত গলায় বলল। সে শান্তভাবে জায়গা থেকে উঠে অন্য কাজে লেগে পড়ল। অনিকেত সেখানেই পাথর হয়ে গেল। নন্দিনীর ওই প্রতিক্রিয়া তার কাছে কোনো বড় ভূমিকম্পের মতোই ধাক্কা দেওয়ার মতো ছিল। তার ওই দুটি কথায় কোনো রাগ ছিল না, বিরক্তি ছিল না, বা কোনো উপহাসও ছিল না, বরং এক ভয়ানক রকমের ক্লান্তি ছিল। সেটা শারীরিক ক্লান্তি ছিল না, বরং সেটা ছিল একটা মানসিক এবং আবেগগত ক্লান্তি। এই ৩০ বছর ধরে স্বামীর পথ চেয়ে চেয়ে তার ভেতরের আবেগের নদী এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। রিয়া বিদেশে সেটেলড হয়ে নিজেদের আলাদা জীবন শুরু করেছে। নন্দিনী মেয়ের শৈশব একাই কাটিয়েছে, তার যৌবন একা দেখেছে। এখন বৃদ্ধ বয়সেও সে একাই বাঁচছিল। এই পুরো যাত্রায় অনিকেত কেবল টাকা পাঠানোর একটা মেশিন হয়েই রয়ে গিয়েছিল। আগামী কয়েকদিন বাড়িতে এক অদ্ভুত এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হল। অনিকেত এখন ২৪ ঘণ্টা বাড়িতে থাকত। সে নন্দিনীর সাথে সবসময় সময় কাটাতে চাইত। সে সেই ঘিঞ্জিগলির ঘরের পুরনো দিনগুলো ফিরিয়ে আনতে চাইত। কিন্তু তাদের মধ্যে এক ভয়ানক পরকীয়াপনা এসে দাঁড়িয়েছিল। দুজন অচেনা মানুষ যেমন মুখোমুখি বসলে একটা আড়ষ্ঠতা থাকে, তেমনি একটা সংকোচ এখন তাদের মধ্যে ছিল। অনিকেত কথা বলার চেষ্টা করত, কিন্তু নন্দিনী শুধু মাথা নাড়ত। বাগানে হাঁটার সময় অনিকেত হাত ধরার চেষ্টা করলে নন্দিনী আলগোছে হাত ছাড়িয়ে নিত। ঘরে অফুরন্ত টাকা ছিল, প্রচুর সময় ছিল, কিন্তু সেই সময় একে অপরের সাথে কাটানোর জন্যে যে সম্পর্ক নামক জিনিসটির প্রয়োজন হয়, সেটাই একেবারে গলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। একদিন সন্ধ্যায় নন্দিনী ব্যালকনিতে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। অনিকেত দুটো কফির মগ নিয়ে সেখানে এলো। সে একটা মগ নন্দিনীর পাশের টেবিলে রাখল। অনেকক্ষণ ধরে এক প্রাণঘাতী নীরবতা ছেয়ে রইল। অনিকেত গলা খাকারি দিয়ে অত্যন্ত অপরাধী ও ভারী গলায় বলল, নন্দিনী, তুমি কি এখনও আমার উপর রেগে আছো গো? আমি মানছি, আমি খুব ভুল করেছি।
আমি টাকা আর সাফল্যের পেছনে আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে ছুটেছি। আমি ভেবেছিলাম টাকা দিয়ে সব সুখ কিনে নেওয়া যাবে, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সব ছেড়ে ছুড়ে এসেছি তো, এবার আমরা নতুন করে শুরু করি। আমার সেই পুরনো নন্দিনীকেই আবার ফেরত চাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অনিকেতের গলা পুরোপুরি বুঝে এসেছিল, তার চোখে জল এসে গিয়েছিল। নন্দিনী একটা দীর্ঘ ক্লান্তিকর নিঃশ্বাস নিল। তার গলার আওয়াজ অত্যন্ত শান্ত এবং ধীর ছিল, কিন্তু তার তীক্ষ্ণতা অনিকেতের বুক চিরে দেবার মতো ছিল। রাগ? রাগ নেই গো আর। রাগ হওয়া, ঝগড়া করা, জেদ করা, এই সব অনুভূতি আমার ভেতর থেকে কবেই মরে গেছে। নন্দিনী অত্যন্ত ভাবলেশহীনভাবে বলল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অনিকেতের দিকে তাকাল। তার চোখে এক ভয়ানক শূন্যতা ছিল। আপনি বলছেন না নতুন করে শুরু করি? ওমা, নতুন করে শুরু করার মতো আমার ভেতরে এখন আর কিছু অবশিষ্টই নেই। একটা শুকিয়ে যাওয়া মরা গাছে আপনি যতই জল ঢালুন না কেন, তাতে আর ফুল ফুটবে না। আমার একা থাকার, নিজের সাথে নিজে কথা বলার অভ্যেস হয়ে গেছে। এখন এত বছর পর হঠাৎ করে আপনি কাছে আসাতে আমার একটা অদ্ভুত অচেনা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যেন কোনো অচেনা মানুষ আমার জীবনে জোর করে ঢোকার চেষ্টা করছে। অনিকেতের মনে হল কেউ যেন তার কানে সজোরে চড় কষাল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। নন্দিনী নিঃশ্বাস নিয়ে এগিয়ে বলতে লাগল, আপনার মনে আছে যখন আমরা ওই ছোট্ট ঘরে থাকতাম? তখন আমার কাছে টাকা ছিল না, কিন্তু আমার স্বামী ছিল। যখন রিয়া মাঠে পড়ে গিয়ে কাঁদছিল, তখন তার আপনাকে সবচেয়ে বেশি দরকার ছিল। আর যখন আমি এই এত বড় বাড়িতে রাতের বেলায় একা ওই বোবা দেয়ালগুলোর সাথে কথা বলে বসে থাকতাম, কারোর সাথে কথা বলার জন্য ছটফট করতাম, তখন আমার আপনাকে সবচেয়ে বেশি দরকার ছিল। নন্দিনীর চোখ দিয়ে এখন এক ফোঁটা জলও বেরোচ্ছিল না, কারণ সেই জল কবেই শুকিয়ে গিয়েছিল। ওগো, আপনার তো ২৫ বছর আগেই এমন থাকার কথা ছিল, যখন আমার সত্যি সত্যি এই সংসারের স্বামীর ভরসার প্রয়োজন ছিল। আজ আপনার কাছে অঢেল সময় আছে, টাকা আছে, কিন্তু ওই সময়টুকু ভাগ করে নেওয়ার মতো আমার কাছে এখন আর অনুভূতিটাই অবশিষ্ট নেই। নন্দিনী অত্যন্ত শান্তভাবে জায়গা ছেড়ে উঠল এবং কফির মগটা না খেয়েই ভেতরের ঘরে চলে গেল। অনিকেত সেখানেই পাথরের মতো অবশ হয়ে বসে রইল। নন্দিনীর ওই শান্ত কথাগুলো কোনো বিষাক্ত তীরের মতো তার বুক এপার ওপার ফুঁড়ে দিয়েছিল। সে প্রথমবার নিজের সেই বিপুল সম্পত্তির প্রতি এক ভয়ানক ঘৃণা অনুভব করতে লাগল। সে চেয়ারে মাথা নিচু করে হাউমাউ করে কাঁদতে লাগল, কিন্তু তার সেই চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য এখন আর সেখানে কেউই অবশিষ্ট ছিল না। সে প্রথমবার এক ভয়ানক ভয় অনুভব করতে লাগল। আমি নন্দিনীকে হারাচ্ছি। কিন্তু মানুষ যে অঙ্ক কষে এবং নিয়তি যে ছক সাজায়, তাতে সবসময় নিয়তিই জেতে। একদিন সকালে নন্দিনী রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ তার মাথায় এক ভয়ানক যন্ত্রণা শুরু হল। সে মাথা চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়ল। নন্দিনী, নন্দিনী! অনিকেত চিৎকার করে উঠল। সে তাকে কোলে তুলে নিল। পরের ১ ঘণ্টা অনিকেতের কাছে যেন কোনো ভয়ানক দুঃস্বপ্নের মতো ছিল। শহরের সবচেয়ে বড় মাল্টিস্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হল। অনিকেত রিসেপশনে গিয়ে নিজের সমস্ত ব্ল্যাক কার্ড ছুঁড়ে ফেলে অত্যন্ত মরিয়া হয়ে চিৎকার করে বলল, টাকা যত খুশি লাগুক, বিদেশ থেকে স্পেশালিস্ট ডাকুন, কিন্তু আমার স্ত্রীর যেন কিচ্ছু না হয়। আই ক্যান পে এনিথিং। ডাক্তারদের টিম তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে স্থানান্তরিত করল। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যাচ্ছিল। অনিকেত বাইরের বেঞ্চে মাথায় হাত দিয়ে বসেছিল। তার ওই বিপুল টাকা এবং তার গ্লোবাল সিইও পরিচয়, এই সব কিছু আজ ওই হাসপাতালের ধবধবে সাদা দেয়ালের সামনে পুরোপুরি অকেজো বলে মনে হচ্ছিল। কিছুক্ষণ পর প্রধান ডাক্তার বাইরে এলেন। তার মুখটা ফ্যাকাশে ছিল। অনিকেত দৌড়ে তার কাছে গেল। ডাক্তারবাবু অত্যন্ত শান্তভাবে বললেন, মিস্টার সেন, আপনার বানানো মেশিন দিয়ে আমরা লাখো মানুষের প্রাণ বাঁচাই, কিন্তু আপনার স্ত্রীর ব্রেনে ম্যাসিভ হ্যামারেজ হয়েছে। ওর নার্ভাস সিস্টেম কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে। ওর বাঁচার ইচ্ছাও যেন ভুড়িয়ে গেছে। আই এম সরি, আমাদের হাতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। আপনার হাতে কিছু মিনিট আছে। ডাক্তারবাবুর ওই কথাগুলো অনিকেতের কানে যেন গলিত সীসার মতো ঢেলে দেওয়া হলো। তার পায়ের তলা মাটি সরে গেল। সে ভারী পায়ে কোনো চলন্ত লাশের মতো আইসিইউয়ের দরজা দিয়ে ভেতরে ঢুকল। আইসিইউতে শুধু মনিটরের সেই নির্দিষ্ট বিপ বিপ আওয়াজ আসছিল। ধবধবে সাদা চাদরে নন্দিনী অত্যন্ত শান্ত হয়ে শুয়েছিল, মুখে অক্সিজেনের মাস্ক। অনিকেত তার বেডের কাছে গেল। সে নন্দিনীর হাতটা অত্যন্ত আলতোভাবে নিজের ২ হাতের মধ্যে নিল।
অনিকেতের চোখ দিয়ে এখন অশ্রুর বাঁধ ভেঙে পড়েছিল। তার গরম অশ্রুর স্পর্শ পেতেই নন্দিনী অত্যন্ত কষ্টে তার অর্ধেক চোখ খুলল। অনিকেত ফুপিয়ে কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল, নন্দিনী, প্লিজ আমাকে ছেড়ে যেও না তুমি। সুস্থ হয়ে ওঠো। আমি তোমাকে সারা পৃথিবী ঘোরাব। আমরা গঙ্গার পাড়ে জিরে আবার চা খাব। তুমি শুধু একবার আমার সাথে ঘরে চলো। প্লিজ, ওঠো নন্দিনী। নন্দিনী অত্যন্ত কষ্টে নিজের চোখের শেষ প্রাণটুকু জড়ো করল এবং অত্যন্ত ক্ষীণ কিন্তু স্পষ্ট গলায় বলল, ওগো, আমার আপনার ওই গ্লোবাল এম্পায়ার, প্রাইভেট জেট আর এই হীরের গয়না, তার কোনো কিছুই আমার চাই না। আমার তো শুধু আপনাকে দরকার ছিল। ওই গলির ছোট্ট ঘরের জীবনে আমরা কত সুখে ছিলাম, তাই না? তার চেহারায় সেই পুরনো দিনগুলোর কথায় এক অত্যন্ত মায়াবী মিষ্টি হাসির রেখা ফুটে উঠল। সে অনিকেতের হাতের ওপর নিজের হাতটা সামান্য শক্ত করল এবং পরের সেকেন্ডেই তার মুঠি আলগা হয়ে গেল। তার চোখ চিরকালের জন্য বুজে গেল। স্পন্দন দেখানো ওই মনিটরের সবুজ রেখাকা এখন পুরোপুরি সোজা হয়ে গিয়েছিল এবং এক টানা লম্বা বিপ আওয়াজ ওই আইসিইউয়ের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগল। অনিকেত ওই আওয়াজটা শুনল। সে নন্দিনীর বুকে মাথা রাখল এবং সে সেখানেই অবশ হয়ে পড়ে রইল। সে নন্দিনীকে গোটা দুনিয়া দেখানোর পরিকল্পনা করেছিল, কিন্তু সে তাকে চিরকালের জন্য এক অন্ধকার জগতে ছেড়ে চোখ বুজে ফেলেছিল। বর্তমান সময়ে নিউ ইয়র্কের পেন্টহাউসটিতে সেই প্রাণঘাতী নীরবতা ছেয়েছিল। বিশাল মেহগিনি টেবিলের এক প্রান্তে বৃদ্ধ অনিকেত সেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসেছিল। তার থরথর করে কাঁপতে থাকা হাতের কাছে কফির মগ এবং ওষুধের বাক্স ছিল, আর সামনে ছিল ফ্রেমে বাঁধানো নন্দিনীর হাসি মুখের সেই ছবিটা। অনিকেত ওই ছবিটা হাতে নিল। সে বুঝতে পারল, আমি যার জন্য নিজের জীবন বাজি রেখেছি তাকেই আমি আমার সময় দিতে পারিনি। আমি সাম্রাজ্যের পর সাম্রাজ্য বানিয়েছি, কিন্তু সেই প্রাসাদে আমার স্ত্রীকেই আমি তিল তিল করে মেরে ফেলেছি। সে একা একাই ওই ফাঁকা প্রাসাদে ফুপিয়ে কাটতে লাগল, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এখন সেখানে কেউই অবশিষ্ট ছিল না। সে শুধু বিলিয়ন ডলারের পাহাড়ের ওপর বসে থাকা একজন ভিখারি মাত্র। নিজের একাকিত্বে তিতিবিরক্ত হয়ে সে ওই ফাঁকা প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল। সে আবার ফিরে গেল কলকাতায়, শুধু একবার বিকাশের সাথে দেখা করার জন্য। বিকাশের ছোট্ট বাড়ির সামনে গাড়িটা থামতেই ভেতর থেকে খলখল হাসির আওয়াজ আসছিল। অনিকেত দেখল বিকাশ এখন বেশ বুড়ো হয়ে গেছে, কিন্তু সে উঠোনে নিজের নাতনির সাথে আনন্দে খেলা করছে। পাশেই তার ছেলে আর পুত্রবধূ হাসতে হাসতে চা নিয়ে আসছে। বিকাশের স্ত্রী এই ভরা সংসারের দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বিপুল ধনী না হলেও অত্যন্ত সুশিক্ষিত, তৃপ্ত এবং পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার সেখানে বসবাস করছিল। বিকাশের নজর দরজায় দাঁড়িয়ে থাকা অনিকেতের দিকে পড়ল। সে ছুটে এসে অনিকেতকে শক্ত করে জড়িয়ে ধরল। অনিকেত সে আলিঙ্গনে একটা ছোট বাচ্চার মতো ফোপিয়ে ফোপিয়ে কাঁদতে লাগল। অনিকেত কান্না সামলে বিকাশের দিকে তাকাল এবং শুধু এটুকু বলল, বিকাশ, সব শেষ হয়ে গেছে রে, সব। আজ আমার কাছে পৃথিবীর সব টাকা আছে, কিন্তু সেটা ভাগ করে নেওয়ার মতো আমার কেউ বেঁচে নেই। তুই জিতেছিস আর আমি টাকার দৌড়ে চিরকালের মতো হেরে গেছি। বিকাশ অত্যন্ত শান্তভাবে অনিকেতের কাঁধে হাত রাখল এবং তার চোখের দিকে তাকিয়ে সেই পুরনো প্রশ্নটাই আবার জিজ্ঞেস করল, অনিকেত, তুই মানুষের জীবন বাঁচানোর মেশিন বানালি রে, কিন্তু সত্যি করে বলতো, তোর নিজের জীবনের স্পন্দনটা কোথায় হারিয়ে গেল? এই প্রশ্নে অনিকেতের কাছে আজও কোনো উত্তর ছিল না। সে শুধু মাথা নিচু করে কাঁদছিল। সে তো বুঝতে পেরেছিল যে জীবনটাও তো বেঁচে নিতে হয়, কালকের জন্যে জমিয়ে রাখতে নেই। মানুষের জীবনে উচ্চাকাঙ্ক্ষা অবশ্যই থাকা উচিত, বড় স্বপ্নও দেখা উচিত, কিন্তু সেই সফলতার দৌড়ে নিজের আজকের সুন্দর জীবনটা আগামীকালের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। আজ কষ্ট করি আর কাল শান্তিতে বাঁচব, এই ভ্রান্তিতে মানুষ নিজের আজকের দিনটা তো হারাই, পাশাপাশি যে কালকে অপেক্ষা করে যে পরিবারের জন্য সে ছুটতে থাকে, সেই পরিবারটাই কোথাও অনেক পেছনে ছিটকে পড়ে যায়। মনে রাখবেন, আমরা ব্যাংকের টাকা শেয়ার মার্কেটে খাটিয়ে তার রিটার্ন নিতে পারি, কিন্তু আজকের আনন্দ, আজকের হাসি আর আজকের সময় যদি কালকের ওপর ছেড়ে দিই, তবে সেই কাল আর জীবনে কখনো আসে না। যে আনন্দ আছে তা এই মুহূর্তেই আছে, কালকের জন্যে শুধু ফাঁকা দেয়াল আর অনুশোচনা পড়ে থাকে। বন্ধুরা, অনিকেত সেনের এই জীবন থেকে একটা খুব বড় শিক্ষা পাওয়া যায়। বড় স্বপ্ন দেখা বা জীবনে প্রতিষ্ঠিত হওয়া কোনোভাবেই ভুল নয়,
কিন্তু সেই সফলতার পেছনে ছুটতে গিয়ে আমাদের আপনজন, আমাদের আজকের আনন্দ এবং পরিবারের সাথে কাটানোর অমূল্য মুহূর্তগুলো যেন পেছনে না পড়ে যায়, সেদিকে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ টাকা বা সম্পত্তি পুনরায় রোজগার করা যায়, কিন্তু পেরিয়ে যাওয়ার সময় এবং হারিয়ে যাওয়া মানুষ আর কখনো ফিরে আসে না। আজকের আনন্দ আগামীকালের উপর ফেলে রাখবেন না, কারণ সেই আগামীকাল আর কখনো আসে না। আপনাদের অনিকেত এবং নন্দিনীর এই গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই গল্পটি আপনার কাছের মানুষদের, বন্ধুবান্ধবদের এবং পরিবারকে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও তাদের ব্যস্ত জীবনের মাঝে একটু সময় থেমে অবশ্যই চিন্তা করে। এমন আরও নতুন এবং হৃদয়স্পর্শী গল্প পড়ার জন্য আমাদের সাথে থাকতে ভুলবেন না। আবার দেখা হবে এমনই একটি নতুন এবং সুন্দর গল্পের সাথে। ততক্ষণের জন্য নিজের এবং নিজের আপনজনদের খেয়াল রাখুন। ধন্যবাদ।